কায়ান বেরিয়ে যায় মেহেরিনের রুম থেকে। মেহেরিন তাকিয়ে রয় সেদিকেই, গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে। কায়ান, এটা তুমি ঠিক করনি। আমি তোমাকে কিছু না করতে পারি। তোমার দুর্বলতা আমার কাছে তোলা আছে কায়ান। তুমি আমার ধ্বংস দেখোনি এখনো। তোমার শেরিনকে মুছে দেবো তোমার জীবন থেকে। মেহেরিন ফুঁসতে ফুঁসতে ফোন হাতে নিয়ে কাউকে কল করে। কায়ান বেরিয়ে সেরিনের রুমে চলে আসে। সেরিন বেডের এক কোনায় বসে ফুপাচ্ছে। কায়ান এগিয়ে গিয়ে সেরিনের পাশে বসে। সেরিন চোখ তুলে তাকায় একবার। সেরিন। সেরিন উত্তর দেয় না। কায়ান বিরক্ত হয়ে সেরিনের কোনোই ধরে নিজের দিকে টান দেয়। ছাড়ুন। কায়ান ধৈর্যশীল হলেও সেরিনের উপর তার প্রচন্ড রাগ হয়। ইচ্ছে করে এলো পাথারি কয়টা চর মারতে। চর খেয়ে কাঁদ তুই, এমনি এমনি আর কত কাঁদবি। কায়ান এসব ভাবতে ভাবতে সেরিনকে বলে। যাও রেডি হও, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসছি। সেরিন মাথা তুলে তাকায়। কায়ান তাকায় না সেরিনের দিকে। সেরিন উঠে দ্রুত ওয়াশরুমে চলে যায়। কায়ান তাকিয়ে রয় সেদিকে। মাই নাইট লিলি, আমার থেকে দূরত্ব পেতে তুমি এতটাই এক্সাইটেড? একটু অপেক্ষা করো, সেদিন বেঁধে ফেলবো। চাইলেও আমার সীমানা অতিক্রম করতে পারবে না তুমি। কায়ান বেরিয়ে যায় রুম থেকে। দুপুরের খাবারের মেনু ঠিক করছিলেন বানু মির্জা। এমন সময় হঠাৎ কায়ানকে দেখে তিনি সার্ভেন্টকে ইশারা করে যেতে বললেন। সার্ভেন্ট স্থান ত্যাগ করে। কায়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। বানু মির্জা ছেলের চোখ পড়তে পারেন। ঠিক বুঝলেন কায়ান কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে বাবা? আম্মা বেগম, সেরিনকে ওর বাড়িতে দিয়ে আসি। আজই? কিন্তু আমি তো ওকে বলেছিলাম আজ থাকতে। আম্মা বেগম, এখন কোনো প্রশ্ন করিয়েন না। মেহরিনের দিকে খেয়াল রাখিয়েন। আমার মনে হয় ওর মস্তিষ্কে ভয়ানক কিছু চলছে। বানু মির্জা ভ্রু কুঁচকে নিলেন। তিনি ছেলের কাঁধে হাত রাখে। কথাটা বলে কায়ান হনহনিয়ে স্থান ত্যাগ করে। শিমুল জানে শেরিন যাবে যে। সেটা সেরিনের বিষয়। 4 আঙ্গুলের মেয়ের জন্য এত করতে পারবো না। বানু মির্জা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিছু একটা করেছে সেরিন, না হলে কায়ান এত রাগে না। তার ছেলে যথেষ্ট ধৈর্যশীল। অনেক রাগ তার খাতায় নেই বললেই চলে। কায়ান চলে যায় যখন, তখন আহিও ভেতরে এসেছিল। কায়ানকে রেগে মেগে চলে যেতে দেখে আহি এগিয়ে আসে। আম্মা বেগম, ভাইয়া কিছু নিয়ে অনেক রেগে আছে। হয়তো ভীষণ রেগেই রেগেই কথা বলল যে। কি হলো ভাইয়ার? এগিয়ে একটু দেখবি? আহি ভিমড়ি খেয়ে বলে। পাগল, তোমার ছেলে যে লোক, আমাকে এরপর আর বলতে চাইছি না। বানু মির্জা হাসলেন একটু। সেরিন ব্যাগ গুছিয়ে শিমুলের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজায় টোকা পড়তেই শিমুল বলে। কে ভাইরে, ভেতরে আসো। সেরিন ভেতরে প্রবেশ করে। আপু, কিরে, কি হয়েছে? বাড়িতে যাবো। শিমুল ভ্রুকুচকে তাকায়। তোকে না বললাম কাল যাস? না আপু, এখনই যাবো। শিমুল আরো অবাক হয়। এখন যাবি মানে? কে নিয়ে যাবে তোকে? কেউ না নিয়ে গেলেও যাবো। শিমুলের রাগ হয় ভারী। সেরিন এমন জিদ তো কখনোই ধরতো না। শিমুল এগিয়ে গিয়ে সেরিনের হাত ধরে সেরিনকে ভেতরে এনে দরজা বন্ধ করে দেয়। কিরে, এমন করছিস কেন? সমস্যা কি? কেমন করছি? সেরিন, এটা আমার শ্বশুর বাড়ি বোন। সকালে আম্মা বেগম কত যত্ন করে তোকে থাকতে বললো, সেসবের কোনো মূল্য নেই। এমন করছিস কেন? সেরিনের চোখে মুখে পানি। সে ফুপিয়ে উঠে মনে মনে বলে। শুধুমাত্র তোর শ্বশুর বাড়ি বলেই তো আমি চুপ আছি। আমি কিছু করতে পারছি না, না কিছু বলতে পারছি। সেরিনকে চুপ করে কাঁদতে দেখে শিমুলের মায়া হলো। সে দ্রুত বোনকে জড়িয়ে ধরে। কাঁদিস না। আচ্ছা চল, আমি নিয়ে আসি তোকে। শিমুলের কথা শেষ হতে না হতে সেখানে কায়ান প্রবেশ করে। শিকদার বাড়ির বউ তুমি শিমুল? এইভাবে তোমাদের দুজন মেয়েকে একা ছেড়ে দেবো? তা কিভাবে হয়? শিমুল কায়ানের দিকে প্রশ্ন করে। তাহলে এই পাগলটাকে নিয়ে যাবে বাড়িতে? আমি নিয়ে যাব। শিমুল অবাক হয় কিছুটা। ভাইয়া, আপনার তো কাজ থাকে, আপনাকে এই ঝামেলায় ফেলতে আমি। কায়ান শিমুলের পাশে ফুপাতে থাকা সেরিনের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। নাক ফুলে লাল হয়ে আছে। গাল দুটোও ফুলেছে। শিমুলের প্রতি উত্তরে কায়ান কিছুটা হেসে বলে। আমার সব একদিকে আর গোটা একটা ছোট্ট পৃথিবী আরেকদিকে। সেই পৃথিবীর জন্য আমি সব ছাড়তে রাজি। শিমুল কায়ানের কথার অর্থ না বুঝে ফের প্রশ্ন করে। ভাইয়া কি বলছেন? কায়ান দীর্ঘশ্বাস ফেলে। নাথিং। ওকে ব্যাকপ্যাক করে নিচে আসতে বলো। কায়ান বেরিয়ে যায় রুম থেকে। শিমুল ফিরে যায় সেরিনের দিকে। দেখিস ভাইয়া কত ভালো। সেরিন উত্তরে কিছু বলে না।
সে তো খুব ভালো করেই জানে শিকদার কায়ান মাহবুব কতটা দয়ালু। ফাল্গুনের দুপুর, সূর্যটা ঠিক যেন মাথার উপরে। ফাল্গুনের দুপুরে রোদটা নরম অথচ উজ্জ্বল। শীতের কুয়াশা সরে গিয়ে রোদ মাটিতে সোনালি আলো ছড়িয়ে দেয়। হালকা গরমে বাতাসে বসন্তের মিষ্টি গন্ধ ভেসে আসে। গাছের নতুন পাতায় রোদ পড়ে ঝিকমিক করে, যেন সবুজের উপর সোনার পরশ লেগেছে। দূরে কোথাও কোকিলের ডাক, আর রোদের উষ্ণতায় চারপাশে একটা অলস শান্ত অনুভূতি তৈরি হয়, না খুব তীব্র, না একেবারে কোমল। ফাল্গুনের দুপুরে রোদ ঠিক মাঝামাঝি মনটা নীরবে ভালো করে দেয়। শিকদার নিবাসের সদর দরজায় দাঁড়িয়ে বানু মির্জা সহ আহিস, জারিফ, জিনু, শিমুল, সেরিনকে বিদায় দিচ্ছে সবাই। জারিফ, জিনুর মন খারাপ, সেরিনকে তারা ভীষণ পছন্দ করে। কায়ানের গাড়িটা মেন গেটে দাঁড়িয়ে আছে, সেরিন ওদের থেকে বিদায় নিচ্ছে। সেরিন বানু মির্জাকে সালাম করে সবাইকে হাক করে। জারিফ, জিনু সেরিনের জামা ধরে নিচে টানে। সেরিন তা দেখে নিচু হয় খানিকটা। জারিফ, জিনু দুপাশ দিয়ে সেরিনের দুগালে চুমু খায়। তুমি কি আবার আসবে শেরিন মাম্মা? দুজন ভীষণ আদুরে কণ্ঠে প্রশ্ন করলো সেরিনের কাছে। সেরিন মায়া ধরে রাখতে পারল না, দু ভাইয়ের গালে চুমু খেয়ে বলল। হ্যাঁ, আসবো তো। জারিফ, জিনু খুশি হয়ে যায়। মায়ের সঙ্গ না পেয়ে দু ভাই সত্যিই মনমরা হয়ে থাকে। এমন সময় কেউ তাদের সঙ্গ দিলে তারা ভীষণ খুশি হয়। সেরিন শেষবার বোনকে বিদায় জানিয়ে কায়ানের গাড়িতে উঠে বসে। নিজের রুমের ব্যালকনি থেকে এসব দৃশ্য দেখছিল মেহেরিন। সে রাগে কটমট করতে করতে বলে, যে রাস্তাটা জঙ্গলের সেটাই পৌঁছাতে ওদের সন্ধ্যা হবে, বাকিটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না? ও পাশ থেকে প্রতিউত্তর ভেসে আসে। কোনো চিন্তা করিস না, দুটোকেই দেখে নিব আজ। মেহেরিন কল কেটে রুমে চলে যায়। সেরিন গাড়িতে বসলে কায়ান ড্রাইভ শুরু করে, তবে সেরিনের সাথে কোনো কথা সে বলে না। সেরিন একবার কায়ানের দিকে তাকায়। নেভি ব্লু রঙা শার্ট তার পরনে, অফ হোয়াইট রঙা প্যান্ট, বাম হাতে একটা ঘড়ি। কোকড়া চুলগুলো ফর্সা মুখের উপর এসে পড়ছে, চোখে সানগ্লাস। গাড়ির জানালা ভেদ করে রোদ প্রবেশ করে ভেতরে। কায়ানকে সেই রোদে আরো উজ্জ্বল দেখাচ্ছে। সেরিন মুখ ফিরিয়ে নেয়। লোকটা থম মেরে আছে, যখন ব্লাস্ট হবে তখন তারই বিপদ। সেরিন ওড়নার ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে নাড়াচাড়া করতে থাকে। কায়ান গম্ভীরভাবেই ড্রাইভ করতে থাকে। বেশ অনেকটা রাস্তা সেরিন এবং কায়ানের ভেতর কোনো কথা হলো না। দুজন যেন নিস্তব্ধতা পালন করছে। সময়ের সাথে গাড়িটাও সামনের দিকে অগ্রসর হচ্ছে। সেরিন বুঝল চট্টগ্রাম শহরটা তারা পার করে ফেলেছে। ততক্ষণে বিকালের আলোটুকু ঢলে যাচ্ছে পশ্চিম দিকে। সেরিন নিশ্চিত হয় সন্ধ্যা নামছে ধরণী জুড়ে। ওদিকে বহু তামঝাম করে সে বাড়ির পথেতে ফিরেছে, কিন্তু দুপুরে লাঞ্চটা করা হয়নি। পেটের ভিতর ছুঁচো ডন মারছে। এদিকে মুখ ফুটে কিছু বলবে সেটাও পারছে না। সেরিন একবার কায়ানের দিকে চায়। কায়ান সোজা তাকিয়ে ড্রাইভ করছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না তাকে দেখে এই মুহূর্তে। সেরিন দীর্ঘশ্বাস ফেলে, গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ সোজা তাকিয়ে ড্রাইভ করতে করতে কায়ান লুকিং গ্লাসে লক্ষ্য করে বেশ কিছুক্ষণ ধরেই পেছন থেকে একটি কালো গাড়ি তাদের ফলো করছে। এতক্ষণে তারা 5টা মোড় পেরিয়েছে, কিন্তু কালো গাড়িটা কোনো মোড়েই তাদের পিছু ছাড়েনি। কায়ান ড্রাইভ করতে করতে ফোনটা হাতে নেয়, কিছু একটা মেসেজ করে ফের ড্রাইভিংয়ে মনোযোগী হয়। সেরিনদের বাড়ির পথে বেশ নির্জন একটা জঙ্গল পড়ে। শহর থেকে বের হয়ে এই জঙ্গলটা প্রায় বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই জঙ্গলে কোনো বাড়ি নেই, আশেপাশে জনমানবহীন। জঙ্গলের মাঝে পাকাপোক্ত রাস্তা চলে গিয়েছে গন্তব্যের দিকে। সেই রাস্তা ধরেই এগোচ্ছে কায়ানের গাড়ি। সন্ধ্যা নেমেছে চারিদিকে, কেমন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। সেরিন গায়ে জড়ানো ওড়নাটা নিজের চারিদিকে জড়িয়ে নেয়, বেশ ঠান্ডা লাগছে তার। কায়ান বিষয়টা লক্ষ্য করে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এতক্ষণ রোদ ছিল তাই গ্লাসটা নামানোই ছিল। সেরিন একটা বিষয় খুব ভালো করেই বুঝে, কায়ান নামক এই মানুষটা ছোটোখাটো বিষয়গুলো খুব পর্যবেক্ষণ করে। সামান্য একটা দাগ যেটা চোখে পড়ার নয়, সেটাও তার চোখে পড়ে। চুলের মাঝে একটা আনহেলদি চুল, সেটাও লক্ষ্য করে। একটা সামান্য চুল পরিমাণ বিষয়ও যে কায়ান খুব গভীরভাবে লক্ষ্য করে। সেরিন সেসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে। রাস্তাটা নিস্তব্ধ, আশেপাশে তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। বহু ক্ষেত্রিক পর একটা দুটো আসছে, এই আর কি। তবে হঠাৎ করে এই সামনে থেকে বিশাল সাইজের বেশ কয়টা গাড়ি এসে কায়ানের গাড়িকে ঘিরে ধরে। কায়ান উপায় না পেয়ে ব্রেক করে।
ব্রেক এতটা জোরে ছিল যে সেরিন সিট বেল্ট থাকা অবস্থায়ও ছুটে গিয়েছে সামনের দিকে। কায়ান ব্রেক করে নিজের চারিদিকে দেখে, তারা আটটা পড়ে গেছে। সেরিন মাথাটা উঠিয়ে নিজেদের চারিদিকে চোখ বুলায়। সেরিনের চোখ বড় বড় হয়ে গিয়েছে। সে কায়ানের দিকে তাকায়। কায়ান দেখতে পায় গাড়ির ভেতর থেকে লম্বা লম্বা হকি স্টিক হাতে বেশ কিছু মানুষ বের হচ্ছে। সেরিন পুরো সিচুয়েশন দেখে ঘাবড়ে গিয়েছে। কায়ান গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে, এরপর সেরিনের দিকে তাকিয়ে বলে, সেরিন, জাস্ট ট্রাস্ট মি, ওকে? সেরিন মাথা নাড়ায়। কায়ান শক্ত হাতে স্টিয়ারিং ধরে জঙ্গলের ভেতরে নেমে যায়। সামনের লোকগুলো হঠাৎ করেই কায়ানের কাণ্ড দেখে হতভম্ব। ওরা বুঝে নিজেদের গাড়িতে উঠতে উঠতে কায়ানের গাড়িটা বেশ দূরে চলে গিয়েছে। ওই সব ওদের ফলো কর, শালারা বেরিয়ে গেল। সবাই যে যার গাড়িতে উঠে জঙ্গলের দিকে অগ্রসর হয়। তবে চ্যালেঞ্জ কমেনি। জঙ্গলের ভেতর কোনো রাস্তা নেই, পাকা কাঁচা কোনো প্রকার রাস্তাই নেই। বড় বড় গাছে পরিপূর্ণ চারিদিকে। গাড়িটা বের করার কোনো জায়গা নেই দুপাশে। কায়ান কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে দেয়। এর থেকে ভেতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। ওদিকে পেছনে ওরা আসছে, এটা তো স্বাভাবিক। গাড়ির ভেতর থাকাটা মোটেই সুরক্ষিত না। কায়ান দ্রুত গাড়ি থেকে নেমে একটা ব্যাগ নিয়ে নেয় হাতে। এরপর সেরিনের হাত শক্ত করে ধরে জঙ্গলের ভেতরে দৌড় শুরু করে। সেরিনও দৌড়াচ্ছে। তবে ওরা কারা, কেন এসেছে কিছুই জানে না সেরিন। কায়ান এতগুলো ছেলের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। একা থাকলেও রিস্ক নেওয়া যায়, কিন্তু ওদের মাঝে কেউ যদি সেরিনের ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে? কায়ানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজের জন্য কখনো এতটা ভয় পায়নি সে। কায়ান এবং সেরিন দৌড়াতে দৌড়াতে বেশ অনেকটা ভেতরে চলে এসেছে। মাটির উঁচু উঁচু টিলা, পাহাড়ের মতো। কায়ান সেরিনকে নিয়ে একটা টিলার নিচে বসে। সেরিন কায়ানের বুকের সাথে লেপ্টে যায়। এই মুহূর্তে দুজনই হাঁপাচ্ছে। সেরিনের পায়ে আঘাত পেয়েছে। সেরিন চোখ খিচে বন্ধ করে নেয়। কায়ান পাশে তাকিয়ে দেখার চেষ্টা করছিল কেউ পেছনে আসছে কিনা, যদিও পুরোই অন্ধকার, দেখার মতো কিছুই নেই। হঠাৎ সেরিনের মৃদু আর্তনাদে কায়ান ফিরে তাকায়। কি হয়েছে? সেরিন কাঁদো কণ্ঠে জবাব দেয়। বাহ! কায়ান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে সেরিনের পায়ের দিকে ধরে। কেটে গিয়েছে বেশ খানিকটা। কায়ান কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে শব্দ শোনা গেল। কায়ান দ্রুত ফ্ল্যাশ বন্ধ করে সেরিনকে বুকের সাথে জড়িয়ে ধরে। সেরিনের মুখে হাত দিয়ে চেপে ধরে। সেরিনও ভয় পেয়ে আছে, বিড়াল ছানার মতো লেপ্টে যায় কায়ানের বুকের সাথে। কায়ান কিছুক্ষণ ওভাবেই চুপ থাকে। ওদিকে এই গেল কোথায় এইটুকু সময়ের ভেতর? সবাই আলাদা আলাদা হয় খোঁজ। গাড়ি তো ওইখানে ফেলেছে, বেশি দূরে যেতে পারেনি। ওদের ভেতর মোটা লম্বা কালো মতো ব্যক্তিটা বলে ওঠে। হ্যাঁ, বেশি দূর যায়নি। তোরা ওইদিকে যা, ওইদিকে। ওই মাইয়াটাকে পাইলে আটকে ফেলতে বলছে ম্যাডাম। আচ্ছা। ওরা সবাই দুভাগে বিভক্ত হয়ে যায়। সেরিন শক্ত করে কায়ানের শার্ট খামচে ধরে। কায়ান সেরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর জঙ্গল পুনরায় নীরব হয়ে যায়। সেরিন হেঁচকি তুলে ওঠে। কায়ান ফের ফোনের লাইট জ্বালে। সেরিন কায়ানের হাত ধরে বলে, কেন কেন আমায় খুঁজছে? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। কায়ান সেরিনকে জড়িয়ে ধরে পুনরায়। আমি জানি তুমি কিছু করনি, শান্ত হও। ওরা কেন আমায় খুঁজছে তাহলে? ওরা দুষ্টু ডাইনি লোক, চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমি তো হাঁটতে পারছি না, কি করব? কায়ান ফোনের দিকে তাকায়। একটা দাগ নেটওয়ার্ক নেই। কায়ান দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে গুজে সেরিনকে 5 কোলে তুলে নেয়। আপনার কষ্ট হয়ে যাবে না? এতটুকুন তো শরীর তোমার, কিসের কষ্ট? কায়ান হাঁটা ধরে সামনের দিকে। সেরিন চুপচাপ থাকে, কোনো কথা বলে না। বেশ অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর সবকিছুই নিস্তব্ধ। অন্ধকারে আর কত এগোবে তারা? কায়ান ভেবেছিল তারা ঠিক সামনের দিকে মোড়ের রাস্তাটা পেয়ে যাবে, কিন্তু না। যত এগোচ্ছে জঙ্গল তত ঘন হচ্ছে। কায়ানের এবার ভেতর থেকে ভয় লাগতে শুরু করে। এই জঙ্গলের ভেতর সেরিনকে নিয়ে সে করবেটা কি? কায়ান পকেট থেকে ফোন বের করে পুনরায় ফ্ল্যাশ অন করে। সামনের দিকে একটা বিশাল মতো পরিত্যক্ত গোডাউন রুম। চারিদিকে অর্ধেক ইট দিয়ে গড়া। দেখেই বোঝা যাচ্ছে কোনো এক সময় পুরাতন আমলে তৈরি হয়েছিল এই গোডাউন। তবে জঙ্গলের ভেতর গোডাউন, কিন্তু এখন কিছু ভাবার সময় নেই। কায়ান ভেতরে চলে যায় সেরিনকে নিয়ে। ভেতরে বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান পরগাছা। কায়ান সেরিনকে ফ্লোরে বসায়। ফোনটা নিয়ে সেরিনের ক্ষতের দিকে দেখে। কায়ানের কাছে একটা ব্যাগ ছিল, তা থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে লাগিয়ে দেয় ক্ষতস্থানে। এটা কোথায় ছিল? গাড়িতে থাকে সব সময়।
এটা আমরা কোথায় এসেছি? সেরিনের প্রশ্ন শুনে কায়ান অবাক। সে কিভাবে জানবে তারা কোথায় আছে? একে তো অন্ধকার, আলো নেই, তার উপরে এমন একটা সিচুয়েশন। কায়ান ঘেমে নিয়ে একাকার। আমি কিভাবে জানবো সেরিন? তুমিও যেখানে আমিও তো সেখানে। দেখুন না, কল করতে পারেন নাকি কাউকে? নেটওয়ার্ক নেই। সেরিন ভ্রুকুচকে তাকায়। আমাকে দিন, আমি একটু ট্রাই করি। কায়ান বেশ বিরক্ত হয়। সেরিনের হাতে ফোনটা ধরিয়ে পাশে বসে সেরিন বেশ কিছুটা সময় চেষ্টা করে পারে না কিছু করতে। না, হচ্ছে না। আমি তো বলেছিলাম হবে না। কেন যে আসতে গেলাম আজকে? আচ্ছা, ওরা কারা? কায়ান ভ্রুকুচকে তাকায়। আমি জানি ওরা কারা। এখন কি হবে? জানি না। এখানে থাকবো নাকি? বের হতে পারলে হও। সেরিন কায়ানের তেরা কথা শুনে মুখ ঘুরিয়ে নেয়। কায়ান অবাক হয়। মেয়ে মানুষের মন বোঝা আসলেই কঠিন একটু। আগেও তো ঠিক ছিল, এখন কি হলো? দেখো, মহারানী আবার মুখ ফিরিয়ে নিলেন। কায়ান পকেট থেকে চকলেট বের করে সেরিনের দিকে ধরে। খেয়ে নাও, ঠান্ডা লাগছে। সেরিনের কোনো উত্তর নেই। ভারী রাগ হলো কায়ানের। কোথায় রাগ হবে সে? তা না, এই মেয়ে মুখ ফুলিয়ে বসে আছে। কায়ান বিরক্ত কণ্ঠে বলল। সেরিন, লাস্ট টাইম জিজ্ঞেস করছি, ঠান্ডা লাগছে? এটা খাবে কি না? অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেই বলে। খাবো না। লাগছে, লাগছে না আমার ঠান্ডা। কায়ান চোয়াল শক্ত করে কটমট করতে করতে বলে। এমন একটা সিচুয়েশনে তুমি কি চাইছো? আমি চলে যাই? হ্যাঁ তো যান না, ঠেকিয়েছে কে? চলে যান, লাগবে না আমার কাউকে। কায়ান একটা সিঙ্গেল শব্দ উচ্চারণ করল না। সে জঙ্গলের অন্ধকারের ভেতর কোথায় গেল বোঝা গেল না, তবে সেরিনের সামনে থাকলো না। কায়ান চলে গেছে অনুভব করে সেরিনের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। চারিদিকে নিস্তব্ধতা, এই জঙ্গলের মাঝে ওকে একা রেখে চলে গেল। সেরিন কাঁপা কাঁপা কণ্ঠে কায়ানকে ডেকে ওঠে। এটা কেমন কথা? এমনিতে তো কখনো এমন করেন না। আমি বললে কি আমায় ছেড়ে দেন নাকি? এখন কোথায় গেলেন? শুনছেন, ফিরে আসুন। সেরিন উঠে দাঁড়ায়। পায়ের যন্ত্রণা ভীষণ। সেরিন এবার কান্না করতে করতে বলে। কোথায় গেলেন? ফিরে আসুন, কোথায় গেলেন? সেরিন হেঁটে এগোতে গেলে কিছুর সাথে ধাক্কা খায়। অন্ধকারে পড়ে যেতে নিলে কেউ শক্ত করে ধরে বসে সেরিনকে। সেরিন জানে এটা কে। হঠাৎ করেই বড্ড আহ্লাদ হলো তার। সে লেপ্টে গেল কায়ানের বুকের সাথে। কায়ান মৃদু হেসে সেরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। রিল্যাক্স, আমি আছি। সেরিন ফুপিয়ে উঠে। কায়ান সেরিনকে বসায় নিচ্ছে। পকেট থেকে চকলেট নিয়ে সেরিনকে এগিয়ে দেয়। সেরিন নিয়ে নেয় চকলেটটা। হেঁচকি তুলতে তুলতে খাওয়া শুরু করে আর প্রশ্ন করে। এরা কাদের লোক? মেরিনের। সেরিনের খাওয়া বন্ধ হয়ে গেল। সে খাওয়া বাদ দিয়ে কায়ানের দিকে ফিরে তাকালো। কায়ানের ফোনের ফ্ল্যাশে দুজনের মুখ মৃদু উজ্জ্বল দেখা যাচ্ছে। কি বলছেন এসব? কায়ান দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি এগুলো না বলতে পারতাম তাহলে বোধহয় বেশি ভালো লাগতো। এই প্রথম কায়ানের কথার ভেতর অদ্ভুত এক কষ্ট অনুভব করলো সেরিন। সেরিন কায়ানের কাঁধে হাত রাখে। কায়ান চোখ তুলে তাকায়। আমি বুঝলাম না। কায়ানের চোখে দুঃখ। স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা কিছু নিয়ে কষ্টে আছে। সেরিন ফিরে বসে কায়ানের দিকে। কায়ান সেরিনের দিকে তাকিয়ে মৃদু হাসে। তুমি ঘুমাও, আমি পাহারা দেবো তোমাকে। সেরিনের কথাটা সহ্য হলো না। সে এগিয়ে গেল কায়ানের দিকে। কায়ানের হাত ধরে বলল। খুলে বলুন না। কায়ান সেরিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এগিয়ে এলে কেন সেরিন? আমার দিকে এগিয়ে এলে ফেরার সকল পথ আমি বন্ধ করে দেব। সেরিন যেন তাও কথা শুনল না। সে কায়ানের হাতে হাত রাখে। বলুন আমায়, কেন মেহরিন ভাবে আমাদের পেছনে গুন্ডা পাঠিয়েছে? কায়ান দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি তোমাকে এখন সবটা বলি না, তবে আমার বলা শেষ শব্দের পর থেকে তোমার নিঃশ্বাসটুকু আমার হয়ে যাবে সেরিন। চাইলেও পালাতে পারবে না। বলো, রাজি? সেরিন কিছুটা ঘাবড়ে যায়, তবে সে নিজের কণ্ঠ স্পষ্ট করে বলে। রাজি। কায়ান বাঁকা হাসে। সে হাসি সেরিনের চোখে পড়ে না। কায়ান বলতে শুরু করে। 7 বছর আগের কথা। আমার বাবার মৃত্যুর পর শিকদার পরিবারের বড় ছেলে হিসেবে সকল কিছুর দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। সদ্য ভার্সিটিতে ওঠা আমি তখন সবটা সামলাতে হিমশিম খাচ্ছিলাম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার আশেপাশে কি ঘটছে। তবে নিজেকে বাবার মৃত্যুর শোক থেকে দূর করার আগেই আমার সামনে ভয়ানক সত্যি উন্মোচিত হয়, যা আমার গোটা পৃথিবীটাকেই আপস অ্যান্ড ডাউন করে দিল। অতীত। শিকদার নিবাসে তখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। অর্ধ শেষ হওয়া বাড়িটায় এখনো বহু কাজ বাকি। দেয়ালে প্লাস্টার করা হলেও রং নেই। লিভিং রুমে পুরাতন দুটো সোফা। সেই সোফায় একপাশে বসে আছে আফজাল খান এবং তার একমাত্র মেয়ে মেহেরিন খান।
সদ্য মেডিকেল শেষ করা মেয়েটা তখন 2 বাচ্চার মা। বানু মির্জা বসে আছেন তাদের মুখোমুখি। জি বলুন, কি কথা? আপনার স্বামী আমার থেকে মৃত্যুর আগে 70 লাখ টাকা নিয়েছিল। কথা ছিল প্রফিট হলে আমাকে 20 সুদে ফেরত দেবে। কিন্তু আপনাদের কোম্পানিতে এখন ভরাডুবি করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। এখন আমাদের কি করা উচিত সেটা বলুন। বানু মির্জা স্তব্ধ হয়ে গেলেন। এগুলো কি বলছেন তিনি? টেনে টুনেই তো সংসারটা চলছে তার। কায়ান ছেলেটা বড্ড কষ্ট করছে দিনরাত। তারপর মাস শেষে কিছু টাকা বেঁচে যায় যেটা তিনি রেখে দেন। সেই সকল টাকা মিলিয়েও কি 70 লাখের 20% সুদ সমেত হওয়া সম্ভব? বানু মির্জা নড়ে চড়ে বসলেন। ভাইজান, আপনাকে আমি চিনি। আমার স্বামী প্রায় আপনার কথা বলতো। আপনি তার বিজনেসে সাহায্য করেছেন, আপনাকে ইনভেস্টর হিসেবে উপস্থাপন করতো বারংবার। কিন্তু এত টাকা যে সে নিয়েছে এ বিষয়ে কোনো কথাই সে আমাকে জানায়নি। বানু মির্জা অতি ভদ্রতার সাথে উত্তর দিলেন, কিন্তু আফজাল খানের যেন সেটা সহ্য হলো না। তিনি ঝরঝরে কণ্ঠে বলে উঠলেন, আমাকে বলে যায়নি তো কি হয়েছে? আমার কাছে প্রমাণ আছে, দেখুন এগুলো কি। আমাকে অস্বীকার করতে চাইলেন না? আপনাকে সহ আপনার ছেলে মেয়েদের আমি জেল খাটাবো। বানু মির্জা কিছু বলতে যাবেই এমন সময় টেবিলে রাখা কাগজগুলো হাতে তুলে নেয় কায়ান। বানু মির্জা ছেলেকে দেখে অবাক হলেন। কায়ান মাত্রই ফিরেছে বাড়িতে। বাড়ি ফিরেই মায়ের সাথে কাউকে অভদ্র ভাষায় কথা বলতে শুনে মেজাজ বিগড়ে গেল তার। কায়ান কাগজগুলো হাতে নিয়ে মায়ের পাশে বসে পড়ল। সবগুলো কাগজ সত্যি এবং 100 টাকার স্ট্যাম্পে তার বাবার সিগনেচার। কায়ানের চোখ বড় বড় হয়ে যায়। সে ভেবেছিল কোনো প্রতিউত্তর দেবে, কিন্তু কাগজগুলো দেখে তার নিজেরই পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। কায়ান ভেতর থেকে ভয় পেলেও সামনাসামনি নিজেকে অনেক শান্ত দেখায়। টাকাগুলো আপনার কবে নাগাদ প্রয়োজন? আফজাল খান একটু হাসলেন। তোমার মতো ছেলে যে কিনা সবে এই পুরো বাড়ি বিক্রি করলেও যে এত টাকা হইবে না কয়েন। কায়ান চোয়াল শক্ত করে বলে, কি চান আপনি? সোজাসুজি বলুন। দেখো বাবা কায়ান, আমি যা চাই তা সহজ। আমার মেহেরিনকে তোমাদের 2 ভাইয়ের ভেতর একজন বিয়ে করবে 7 বছরের জন্য। জারিফ জিনু বড় হয়ে গেলে এই কন্ট্রাক্ট ম্যানেজ থেকে তোমাদের মুক্তি। মেহরুনের এখন দিবস হয়েছে, আমি তার জন্য একটা জীবন সঙ্গী চাই। বানু মির্জা দাঁড়িয়ে পড়লেন। আপনি এখানে টাকার বিনিময়ে আমার ছেলেদের আদান প্রদান করতে এসেছেন? বেরিয়ে যান। কায়ান মাকে ধরে বলে। আম্মা বেগম শান্ত হন। আফজাল খান উঠে দাঁড়ায়। মিস শিকদার এত সৌর হওয়া ঠিক না। প্রায় 6 বছর হতে চলল আপনার স্ত্রী একটা টাকাও আমাকে ফেরত দেয়নি। এত টাকার বিনিময়ে একটা ছেলেকে আমাকে দিবেন, এটা কিন্তু খারাপ প্রস্তাব না। 2 দিন সময় দিলাম, ভেবে দেখুন। আর টাকা দিতে চাইলে আগামী মাস সময় দিচ্ছি। কথাটা বলে আফজাল খান মেহরিনকে নিয়ে বেরিয়ে গেল। কায়ান স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলবে সে অবস্থাটুকু নেই। বানু মির্জা কাঁদছেন। এটা কেমন ঝড় এলো তাদের পরিবারের দিকে। এরপর কেটে যায় 2 দিন। কায়ানের পায়ের নিচে জুতাটা পর্যন্ত ছিঁড়েছে এতদিন দৌড়াতে দৌড়াতে। কোথায় কি হয়েছে আদৌ আফজাল খান সত্যি বলছে কিনা সবকিছু ঘটিয়ে দেখলো কায়ান। গ্রীষ্মের প্রখর রোদে শরীর ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। পরনের টি শার্টখানা শরীরের সাথে লেপ্টে আছে কায়ানের। সে আজ এসেছিল কুমিল্লা বাবার এক বন্ধুর বাড়িতে, যে কিনা বাবার বিজনেস পার্টনার ছিল 2 বছর। সেখানে গিয়েও সে একই কথা শুনল। হ্যাঁ, তার বাবা টাকা নিয়েছিল এই শর্তে। সেখানে ভদ্রলোক কায়ানকে খেয়ে যেতে বললেও কায়ান খেলো না, বেরিয়ে এলো। পকেটে কিছু খুচরা টাকা তার। বাস ভাড়া দিয়ে চট্টগ্রাম ফিরতে হবে। ভীষণ ক্লান্ত সে। সূর্যটা যেন মাথার উপর এসে পড়েছে। একটি স্কুল মাঠে আম গাছের নিচে বসে কায়ান। বড্ড ক্লান্ত সে। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে এই রোদে। কেমন অসুস্থ অসুস্থ ঠেকছে তার। চোখ বন্ধ করে নেয় কায়ান। এমন সময় হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ এলো তার কানে। এই যে শুনছেন, আপনি কি অসুস্থ হয়ে গেছেন? আপনার কি খুব খারাপ লাগছে? কায়ান চোখ তুলে তাকায়। মেয়েটার পরনে স্কুল ড্রেস। মেয়েটার হাতের আইসক্রিমটা কায়ানের দিকে এগিয়ে দিল। নিন, আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমার স্কুল করতে ইচ্ছে করছে না, আপনি এটা খেয়ে নিন। মেয়েটা কায়ানের হাতে আইসক্রিমটা ধরিয়ে দিল। মেয়েটা আর কিছু বলবে তার আগে পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকে। শেরিন, কোথায় তুই? সেরিন ফিরে তাকায়। আসছি। সেরিন দৌড়ে চলে যায় স্কুলের ভেতর। কায়ান তাকিয়ে রয় সেদিকে।
হাতের আইসক্রিম খানা মেল্ট হতে লাগে। কায়ান তা দেখে আইসক্রিমটা খেতে শুরু করে। চোখ গড়িয়ে পানি পড়ে কায়ানের টুপটাপ। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু কায়ান তো ঠিক থাকতে পারছে না। সে নিজের কান্না যে চাপিয়ে রাখতে পারছে না। কি করবে সে? এটা কেমন মোড়ে এসে দাঁড়ালো তার জীবন। রাতের আধার নেমেছে ধরণী জুড়ে। শিকদার নিবাসেও পিনপিন নীরবতা। জিবরান এবং আহি ঘুমিয়ে গিয়েছে, ঘুম নেই শুধু কায়ান আর বানু মির্জার চোখে। দু মা ছেলে জেগে আছে। কায়ান বানু মির্জার কোলে মাথা রেখে শুয়ে আছে। বানু মির্জার চোখের পানি কায়ানের মুখের উপর পড়ল। কায়ান চোখ খুলে তাকায়। মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। কিন্তু না, এই টাকা আমি তাকে 20% সুদে ফেরত দেবো আম্মা বেগম, একদিন কথা দিলাম আপনাকে। কিন্তু তার আগে যে শর্ত। আমি রাজি, বিয়েই তো। পুরুষ মানুষ 4 বিয়ে করতে পারে আম্মা, সেখানে আমি না হয় একটা মেয়েকে বিয়ে করলাম। বানু মির্জা কেঁদে ফিরলেন। জিবরানের উপর কোনো আঁচ না আসতে দিয়ে কায়ান যেমন সবটা নিজের উপর নিয়ে নিল। তার ছেলেটা এতটা ভালোবাসে তাদের, নিজেকে কুরবানি করে দিল। বানু মির্জা সে রাতে অনেক কাঁদলেন। ছেলের আশঙ্কাজনক ভবিষ্যৎ থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদলেন। এরপর 3 দিন 4 রাত পেরিয়ে কায়ান এবং মেহেরিনের বিয়েটা হয়ে যায়। কিন্তু কায়ান সেদিন থেকে আজ পর্যন্ত মেহেরিনের শরীরে একটা স্পর্শ পর্যন্ত করেনি। বর্তমান ফোনের চার্জার সাই দিল না, নিভে গেল হুট করেই। সেরিন ভয় পেয়ে কায়ানের হাত ধরে বসে। কায়ান সেরিনের কোমর জড়িয়ে ধরে শক্ত করে। ভয় নেই, আমি আছি তো। সেরিন তখনও নিশ্চুপ। কিছুতেই সে বুঝতে পারছে না মানুষ এমনও হয়। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকলো দুজনের মাঝে। এরপর সেরিন জিজ্ঞেস করলো, সেদিন কুমিল্লাতে আইসক্রিম দেওয়া মেয়েটা কে ছিল? কায়ান বাঁকা হাসে। সেরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। যেই হোক, তুমি তো ছিলে না। সেরিন মাথা তুলে তাকায়। আমি কি বলেছি আমি ছিলাম? না, ভাবতেও পারো, তুমিও কুমিল্লার মেয়ে কিনা। ইস, মোটেই না। সেরিন কায়ানের হাতের ঘড়ি খোটাখুটি করতে করতে বলে, আপনি সত্যি অবাক করে দিয়েছেন মিস্টার শিকদার কাহান মাহমুদ। পরিবারের জন্য এতটা কেউ করে না। গোটা নিজেকে সঁপে দিলেন এমন একজন জঘন্য মহিলাকে। কায়ান মৃদু হাসে। আমার পৃথিবীতে সে কখনো ছিলই না সেরিন। আমার পৃথিবী জুড়ে আরেকটা মেয়ের বসবাস ছিল, এখনো সেই আছে। সেরিন মাথা তুলে তাকায়। অন্ধকার কাউকেই বোঝা যাচ্ছে না। তবে সেরিন অন্য কোনো প্রশ্ন করবে তার আগেই বাহির থেকে ঝোপঝাড়ের ভিতর কিছু শব্দ শোনা গেল। কায়ান অ্যালার্ট হয়ে যায়। সেরিনকে শক্ত করে ধরে রাখে। শব্দটা ক্রমশ গোডাউনের ভেতরেই আসছে। কায়ান দ্রুত সেরিনকে নিয়ে একটা দেয়ালের পেছনে নিয়ে যায়। সেরিনকে জড়িয়ে ধরে রাখে সে। ওদিকে সেই শব্দগুলো ক্রমশ নিকটে আসতে থাকে। কিছুক্ষণের মাথায় গোডাউনের রুম আলো আলো হয়ে যায়। 4-5 জন ছেলে মিলে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে। সেরিন ভয়ে কায়ানের শার্ট খামচে ধরে। কায়ানও সেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর ছেলেগুলো কাউকে না পেয়ে বিরক্ত হয়। ওদের ভিতর একটা ছেলে বলে ওঠে, কোথাও নেই মেহরিন, আপনাকে কি জবাব দেব? এটি করে টাকাও পাবা না পুরোটা। কিছু বলা লাগবে না, আপাতত চলে যাই। পরে দেখব, পেমেন্ট দিতে না চাইলে কল রেকর্ড ফাস্ট করার হুমকি দেব। আচ্ছা, তবে তাই হোক। অন্যদিকে আরেকটা ছেলে উত্তর দেয়। ছেলেগুলো বেরিয়ে গেল। সেরিন কায়ান হাফ ছেড়ে বাঁচছে। সেরিন যেন ভীষণ ভয় পাচ্ছে। সে শক্ত করে কায়ানকে জড়িয়ে ধরে রাখে। কায়ানও বুঝতে পারে প্রিয়তমা তার কতটা ভয় পেয়ে আছে। তাই সেও সেরিনকে জড়িয়ে রাখে পরম যত্নে। চারিদিকে শুধু জঙ্গল। উঁচু উঁচু গাছ আর ঘন পাতার আড়ালে লুকিয়ে আছে একটি পুরনো গোডাউন। সন্ধ্যার পর থেকেই ধরণী জুড়ে নেমে এসেছে গভীর আধার। আলো যেন পথ হারিয়ে ফেলেছে। চারপাশে কেবল ছায়ার রাজত্ব। নীরবতার ভেতরেও এক ধরনের শব্দ লেগে আছে। ঝিঝি পোকাগুলো তাদের আস্তানা থেকে একটানা ঝিঝি সুর তুলেছে, যেন রাতকে আরো গভীর করে তুলছে। মাঝে মাঝে দূর থেকে কোনো অচেনা পাখির টুকটুক ডাক ভেসে আসে। তারপর আবার সব চুপচাপ। কায়ানের ফোনের চার্জ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। কায়ান এবং সেরিন এই মুহূর্তে একেবারে অন্ধকারের মাঝে বসে আছে। কায়ানের বুকের সাথে সেরিন লেপ্টে আছে। সেরিন ক্লান্ত, তার উপর পায়ে কেটেছে বেশ কিছুটা। সে ঘুমিয়ে গিয়েছে কায়ানের বুকে থেকেই। কায়ান সেটা বুঝতে পেরে সেরিনকে কোলে তুলে নেয়। সেরিনকে বাচ্চাদের মতো কোলে রেখে সেরিনের ওড়নাটা দিয়ে জড়িয়ে নেয় দুজনকে। ওড়নাটা ছিল সুতির কটনের বড় একটা ওড়না। কায়ান সেরিনকে কভার করে দেয়ালে মাথা ঠেকায়। চারিদিকে অন্ধকার, দেখার মতো কোনো পরিবেশ নেই আশেপাশে কিছুই। তবুও প্রিয়তমা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। কায়ান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, এই জীবনটা আরো সুন্দর হতো। তুমি হতে আমার প্রথম স্ত্রী, জীবনের প্রথম
এবং শেষ। কিন্তু হয়তো আমার নসিবে এমন কিছু ছিলই না সেরিন। সৃষ্টিকর্তা হয়তো চেয়েছে তুমি আর আমি আলাদা হই, কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত আমি শুধু তোমাকেই চেয়ে এসেছি। প্রতিটা নামাজে, প্রতিটা দোয়ায়, প্রতিটা নিঃশ্বাসে। আল্লাহ আমার ডাক শুনেছে সেরিন। শিকদার কায়ান মাহবুব দুর্বল নয়, কিন্তু কথা যখন তোমার আসে তখন বোধহয় পৃথিবীর বুকে সব থেকে দুর্বল পুরুষটাই আমি। কায়ানের চোখে তখন যন্ত্রণা এবং মুক্তি উভয় অনুভূতি। কায়ান সেরিনের পিঠে হাত রাখে। সে চোখ এক করতে পারবে না। ঘন জঙ্গলের মাঝে দুজনই ঘুমিয়ে গেলে যদি কিছু হয় তখন কায়ান সিদ্ধান্ত নেয় সে তাকিয়ে থাকবে। সারাটা রাত তার নাইট লিলিকে পাহারা দেবে। শিকদার নিবাস। বানু মির্জা এদিক ওদিক পায়চারি করছেন। শিমুল মা বাবার সাথে কথা বলছে। মা, আসলে ওরা গিয়েছিল, পরে ভাইয়া ফেরত এসেছে, তাই আসলে পৌঁছায়নি এখনো। ও তাহলে থাক, কাল পাঠিয়ে দিস। মেয়েটাকে দেখি না কতদিন বলতো। বহুত হয়েছে ট্যুর, এরপর তো তোর কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আব্বাকে চিন্তা করতে নিষেধ করো আম্মা। আচ্ছা, ভালো থাক, রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই শিমুল হাফ ছাড়ে। চিন্তায় সে ঘেমে গিয়েছে। জেবরান একের পর এক কল করেই চলেছে। পুলিশ রিপোর্টও করা হয়েছে। কায়ানের বন্ধু হিমেল তালুকদার, সে বর্তমানে এসপি। জেবরান তাকে ফোন করে সবটা বলেছে। হিমেল নিজের ফোর্স নিয়ে কায়ানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। শিমুল কল কেটে জেবরানের দিকে এগিয়ে যায়। কি গো, খোঁজ পেলে? জেবরান মাথা নুইয়ে নেয়। না। বানু মির্জা এগিয়ে এলেন। জেবরান, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। আর শেরিনের মা বাবা, ওনাদের কি জবাব দেব আমি? আহি কাঁপতে থাকা বানু মির্জাকে ধরে বসে। বানু মির্জা চিন্তায় কাঁপছেন, সাথে ঘামছেনও বটে। আম্মা বেগম, শান্ত হন। আমরা সবাই চেষ্টা করছি। ভাইয়ের ফোন তো বন্ধই, সাথে গাড়িটাও ট্র্যাক করা সম্ভব নয়। কি করব বলো, আমি বুঝতে পারছি না। হচ্ছেটা কি এসব? শিমুল কান্নাই করে দেয়। সেন বড্ড বেশি বোঝে। কতবার বললাম আজ থাক, আজ থাক। না, বাড়িতে যাব। আল্লাহ, আমার বোনটাকে আর কায়নাত ভাইকে সেফ রাখো। বাড়িতে সবার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। তবে মেহেরিন জারিফ সিনুকে ঘুমিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। সে এসব ড্রামা দেখছে নীরবে। চিন্তা এখন একটু আধটু তারও হচ্ছে। সে যাদের পাঠিয়েছিল তারা তো কোনো খবর দিচ্ছে না মেহেরিনকে। এদিকে মেহেরিন এসব করেছে সেটা ওর বাবা ভাই জানে না। মেহেরিন ওদের জানাতেও পারছে না। জানলে ওরা মেহেরিনকে দোষারোপ করবে। ওদিকে ওই গুন্ডাগুলোও কোনো খোঁজ দিচ্ছে না। বানু মির্জা একবার মেহেরিনের দিকে তাকালেন। কত বড় বেহায়া মহিলা, তার স্বামীকে পাওয়া যাচ্ছে না, আর সে নিশ্চিন্তে বসে আছে পায়ের উপর পা তুলে। বানু মির্জার রাগ হলো, তবে হঠাৎ তার মাথায় কিছু একটা এলো। মেহেরিন আর যাই হোক কায়ানকে নিয়ে পজিটিভ, যার জন্য মেহেরিন কিছুটা জবরদস্তি করেই বিয়েটা করেছিল। মেহেরিন জানে সেরিনই কায়ানের পছন্দ করায় সেই মেয়েটা। তবে মেহেরিন এত নিশ্চুপ কিভাবে যখন কায়ান এবং সেরিন একসাথে লাপাত্তা? তবে কি এই মেয়েটা কিছু করলো? বানু মির্জা মাথায় হাত রাখলেন। যদিও তিনি জানে মায়ের মন শত্রুর থেকেও খারাপ বলে, কিন্তু এই মুহূর্তে মেহেরিনকে চোখে চোখে রাখা প্রয়োজন। মধ্যরাত কি শেষ রাত হবে এখানে সময় আন্দাজ করার উপায় নেই, কারণ আশেপাশে অন্ধকার এবং কায়ানের ফোনটাও বন্ধ। হঠাৎ ঝোপঝাড়ের ভেতর পাতার ঘর্ষণের শব্দ। কায়ান জেগেই ছিল, যদিও প্রচণ্ড ঘুম ছিল চোখে, তবুও তার এখন ঘুমোলে চলবে না। সে ঘুমোলে তার বুকে ঘুমিয়ে থাকা মায়াবতীকে কে পাহারা দিবে? কায়ান শক্ত করে সেরিনকে জড়িয়ে ধরে। ওদিকে সেই শব্দটা ক্রমশ ভেতরের দিকে আসছে। কায়ান কিছুটা ভয় পেয়ে যায়। জিনিসটা কি হতে পারে? পরিস্থিতি এমন, সেরিনকে একা রেখে সে যাবে দেখতে কি জিনিস তারও উপায় নেই। কায়ান চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা জানাতে থাকে। ভাগ্য ভালো থাকায় সেই শব্দটাও আস্তে আস্তে মিলিয়ে যায়। কায়ান হাফ ছাড়ে। কাল সকালেই সেরিনকে নিয়ে রওনা করতে হবে। সূর্যের আলো ধরণী জুড়ে বিস্তার করেছে। গোডাউনের দেয়ালে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছে গিয়েছে কায়ান সেরিন পর্যন্ত। সেরিন একটু নড়ে চড়ে ওঠে। নিজের সমস্ত শরীরটা কারো শরীরের উপর অনুভব করে সেরিন চোখ খুলে তাকায়। কায়ানের বুক এটা। সেরিন মাথা তুলে তাকায়। কায়ান তার দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো রক্তিম হয়ে আছে, মুখশ্রীতে স্পষ্ট ক্লান্তি এবং নির্ঘুমের ছাপ। সেরিন উঠে বসে দ্রুত। কায়ান হালকা করে বুকের সেখানে হাত রাখে যেখানে সেরিন সারাটা রাত শুয়েছিল। এতটা সময় হওয়ার কারণে তার বুকে ব্যথা শুরু হয়েছে। সেরিন দ্রুত হাত রাখে কায়ানের হাতে। ব্যথা করছে? আমি সরি। কায়ান সোজা হয়ে বসে।
নো ইটস ওকে। আপনি ঘুমাননি রাতে? কায়ান সেরিনের চোখে চোখ রাখে, সেরিনের গালে হাত রেখে উত্তর দেয়। কিভাবে ঘুমাতাম আমি? আমি ঘুমালে তোমাকে কে পাহারা দিত? সেরিনের চোখে পানি চিকচিক করে ওঠে। লোকটা সত্যিই তাকে এতটা ভালোবাসে? দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে নিচে। কায়ান ব্যস্ত হয়ে পড়ে তা দেখে। কি হয়েছে? তোমার কোথাও সমস্যা হচ্ছে কি? না, আপনি সারাটা রাত জেগেছিলেন। আমার জন্য এত পাগল কেন আপনি? কায়ান সেরিনকে জড়িয়ে ধরে। রিল্যাক্স, আমি ঠিক আছি। হ্যাঁ, তবে তুমি ভারী হওয়াতে বুকে ব্যথা। আহ! সেরিন কান্নার মাঝেও হেসে দেয়। কায়ানের বুকে মৃদু আঘাত করে। বদলোক একটা। শোন আপনি। কোথায় সরবো? আমি তো তোমার কাছেই থাকতে চাই। সেরিন চোখ মুছে হেসে ফেলে। কায়ান চারিদিকে দেখে। আশেপাশে কিছুই তেমন জরুরি জিনিস নেই। কায়ান উঠে দাঁড়ায়। চলো, আমাদের যেতে হবে। সেরিন উঠে দাঁড়ায়। চলুন। দুজন বেরিয়ে আসে। জঙ্গলটা রাতে ভয়ানক লাগলেও এখন স্বাভাবিক লাগছে। কায়ান নিজের গাড়িটা যেখানে রেখেছিল সেদিকে না গিয়ে ভুল করে অন্যদিকে যেতে থাকে সেরিনকে নিয়ে। সেরিন শক্ত করে কায়ানের হাত ধরে রাখে। তার ভেতরে এখনো ভয়। কিছুক্ষণ হাঁটার পর সেরিন থেমে যায়। কায়ান ফিরে যায়। সেরিন বসে মাটিতে। কায়ানও বসে পড়ে। কি হয়েছে? সেরিন হাঁপাতে হাঁপাতে বলে। আর পারছি না, আমার পানি প্রয়োজন। কায়ান এদিক ওদিক দেখে। যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। পানি কোথায় পাবে সে? সেরিন, বি স্ট্রং। আর কিছু দূর হাঁটি। সেরিন কায়ানের চোখের দিকে তাকায়। হ্যাঁ, তার পায়ে আঘাত পেয়েছে, কিন্তু সারাটা রাত লোকটা তাকে বুকে নিয়ে এক বিন্দুও ঘুমায়নি। না ঘুমিয়ে এখনো কতটা স্ট্রং হয়ে আছে। আর সে এতটুকু পারবে না করতে? সেরিন সাহস সঞ্চয় করে। এরপর দুজন আবারও হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। এরপর তারা রাস্তার দেখা পায়। দুজন ভীষণ খুশি হয়ে যায়। রাস্তা পেয়েছে, তার মানে বাজার বা লোকালয় পাবে। কিছু দূর হেঁটে দোকানের দেখা মেলে। দোকান নয়, বাজার বলা চলে। সেরিন নিজের ওড়না দিয়ে মাথা ঢেকে নেয়। কায়ান সেরিনকে নিয়ে একটা দোকানে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি লাগবে? পানি লাগতো। কায়ান তার ওয়ালেটখানা পকেটে খুঁজতে যায়, কিন্তু না, ওয়ালেটটা পকেটে নেই। হয়তো গাড়িতে রয়ে গেছে। কায়ান সেরিনের দিকে তাকায়। সেরিন বুঝতে পারে বিষয়টা। সেরিন মৃদু হেসে কায়ানের হাত ধরে বলে। ইটস ওকে। একটু কল করতে পারেন নাকি দেখেন? কায়ান দোকানদারের দিকে তাকায়। দোকানদার এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল কনফিউজড হয়ে। চাচা, একটা ফোন পাওয়া যাবে? আসলে আমরা ভীষণ বিপদে পড়েছি, একটা কল করব। আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে রেখে এসেছি। দোকানদার কিছুক্ষণ কায়ানের দিকে তাকিয়ে থেকে বলল। তোমরা কি পালাইছো বাড়ি থেকে? তা বাবু, পালাইছো কেন? তোমার বয়স দেখা তো ছোকরা মনে হইছে। এই বয়সে পালাইছো কেন? কায়ান বিরক্ত হয়। মানুষ কত সহজে অপর দিকের মানুষটাকে জাজ করে বসে। সেরিন জানে কায়ানের রাগ হয়ে যাবে, তাই সে কায়ানের হাত শক্ত করে ধরে বলে। আঙ্কেল ভুল ভাবছেন। আমি ওনার স্ত্রী। আমরা ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ বাগানের রাস্তা থেকে আমাদের ডাকাত অ্যাটাক করে। আমরা পালিয়েছি সেখান থেকে। সেরিনের মুখে স্ত্রী কথাটা শুনে কায়ান অবাক হয়ে যায়। ওদিকে দোকানদার এই কথা শুনে বেরিয়ে আসে ভেতর থেকে। ও মা, কও কি? হ, ওই রাস্তায় ডাকাত পড়ছে শুনছি। এই লও আমার ফোন, হেইডা তুমি কল করে যারে কইবা, পুলিশ রে কইবা নাকি? কায়ান ফোনটা হাতে নিয়ে বলে। ধন্যবাদ। জি, করবো ফোন। আঙ্কেল, বলছি আইফোনের চার্জার হবে? না, মানে ফোনে টাকা ছিল, ক্যাশ তো নেই। লোকটা যেন কায়ানকে বুঝল। একটু দূরে গিয়া দেখো, এখানকার মোবাইলের দোকান ওইখানে পাইতে পারো। আচ্ছা, ধন্যবাদ। চাচা, জায়গার নামটা? চাচুইড়া বাজার। আচ্ছা। কায়ান দ্রুতই জেবরানকে কল করে। শিকদার নিবাসী কারো চোখে ঘুম নেই, সবাই চিন্তিত। হঠাৎ করেই জেবরানের ফোন বেজে ওঠে। জেবরান 2 রিং হতেই ফোন তুলে নেয়। হ্যালো জেবরান সোজা হয়ে বসে। ভাইয়া, কোথায় তোমরা? ঠিক আছো তো? আর শেরিন? আল্লাহ জানো কত চিন্তা হচ্ছে। জেবরান, আমি কায়ান। রিল্যাক্স, আমি ঠিক আছি। সেরিন আমার সাথে আছে। আমরা চাচুরিয়া বাজারে আছি। প্লিজ দ্রুত হিমেলকে বলতো এখানে কাউকে পাঠাতে। হিমেল ভাইকে কাল রাতেই কল করে সব বলেছি। ভাইয়া তো তোমাকেই খুঁজছে। ওকে, তাহলে ওকে প্লিজ দ্রুতই মানুষ পাঠাতে বল, সাথে গাড়ি পাঠা। ওকে। আমি রাখছি, আমার ফোনে চার্জ শেষ। চার্জ দিতে পারলে কথা বলবো। আচ্ছা ভাই, চিন্তা করো না, ওখানেই থাকো, আমিও আসছি। কায়ান কল কেটে দেয়। সেরিন তাকিয়ে আছে তার দিকেই।
কায়ান ফোনটা দোকানদারকে দিয়ে সেরিনকে নিয়ে এগিয়ে যায়। মোবাইলের দোকানে এসে কায়ান ফোন চার্জে দেয়। সেরিনকে একটা চেয়ারে বসিয়ে কায়ান কিছু ক্যাশ বের করে নেয়। এরপর আবার সেরিনের কাছে চলে আসে। চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। সেরিন পিটপিট করে তাকায়। কায়ান ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে? এদিকে আসো। কায়ান ঝুঁকে যায়। সেরিন ফিসফিস করে বলে। আমি ওয়াশরুমে যাব। কায়ান সেরিনের দিকে তাকায়। এখন? সেরিন আবার পিটপিট করে তাকায়। এখন? কায়ান আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম দেখলো না। কি করবে এখন? এমন সময় পেছন থেকে দোকানদারেরা জিজ্ঞেস করলো। কি হয়েছে আপনাগো, কোনো সমস্যা? জি, এইখানে কোথাও পাবলিক ওয়াশরুম আছে? না, এইখানে কোনো বাথরুম তো নাই। ওই আমার বাড়ি ওই পেছনে। আমার বাড়ি যান, আমার বউ আছে। কায়ান একটু উকি দিল। রাস্তাটা একটু উঁচু জায়গায়, দুপাশে নিচু হয়ে বেশ কিছু বাড়ি ভেতরের দিকে, তবে যেন জঙ্গলে ঘেরা চারিদিকেই। কায়ান সেরিনের দিকে হাত বাড়িয়ে দেয়। সেরিন কায়ানের হাতের দিকে তাকায়, এরপর কায়ানের দিকে। কায়ান ইশারা করে ধরতে। সেরিন হাত বাড়িয়ে কায়ানের হাত ধরে। কায়ান শক্ত করে সেরিনের হাত ধরে। সেরিন উঠে দাঁড়ায়। দুজন একসাথে দোকানের বাড়ির দিকে এগিয়ে যায়। তাদের পেছন পেছন যায় দোকানদার। বাড়িটা ছোটোখাটো, চারিদিকে জঙ্গল, আশেপাশে বাড়িগুলোও দূরে দূরে। দোকানদার ভেতরে এসে তার স্ত্রীকে আওয়াজ দেয়। মনিরা, ও মনিরা, একটু বাইর হও। ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। পরনে সুতি প্রিন্টের শাড়ি, আঁচল মাজায় গোছা, হাতে তার খুন্তি, হয়তো তিনি রান্না করছিলেন। কি হয়েছে? ওনারা একটু বিপদে পড়ছে, মাইয়াটা একটু বাথরুমে যাব, নিয়ে যাও। মহিলা এরপর পেছনে তাকিয়ে কায়ান এবং সেরিনকে দেখলেন। ওদের জামা কাপড়ে মাটি কাদা লেগে আছে, তবে দেখেই বোঝা যাচ্ছে ভালো পরিবারের সন্তান। এরা কারা? স্বামী স্ত্রী কোথাও যাচ্ছিলেন? ওই ভাই তো ডাঙায় না যায় আমার ডাকাত ডাকা কয়। ওইখান থেকে ডাকাতে ধরছে নাকি? ওনারা পালাই আইছে এইদিকে। কায়ান ভ্রুকুচকে তাকায়। কই, সে এই লোকটাকে তো কিছুই বলেনি, তাহলে লোকটা জানলো কিভাবে? মহিলা স্বামীর কথা শুনে সেরিনের দিকে তাকায়। ভাবি খারাপ হয়েছে? আসো মা, আমার সাথে আসো। মহিলা সেরিনকে নিয়ে যেতে লাগলেন। সেরিন একবার কায়ানের দিকে তাকায়। কায়ান ইশারায় বোঝায় সে এখানেই আছে। লোকটা কায়ানকে চেয়ারে বসিয়ে দেয়। লোকটা কায়ানকে চেয়ার বের করে দেয়। বসেন। কায়ান বসে চেয়ারে। লোকটা সামনে বসে সিঁড়িতে। তা আপনি বউরে নিয়া এইদিকে কোন আনে যাচ্ছিলেন? আপনার প্রশ্নের উত্তর পর দিচ্ছি, তার আগে বলুন আপনি কি করে জানলেন এসব? ওই যে জহির ভাই, আপনি যে দোকানে প্রথম গেলেন, হে আমারে কল করে কইল সব। কায়ান অবাক হয়। জাস্ট 5 মিনিটে কথা পাস হয়ে গেল। কায়ান একটু পর্যবেক্ষণ করে চারিদিকে। আসলে গ্রামের মানুষেরা সহজ সরল। কায়ান কোনো ঘুরপ্যাচ লক্ষ্য করল না। সেরিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। মনিরা বেগম তখন বাহিরেই ছিলেন। সেরিনকে বের হতে দেখে বলেন, কাজ শেষ? সেরিন জোরপূর্বক হেসে উত্তর দেয়, হ্যাঁ। তোমার জামা নোংরা হয়ে আছে, আমার একখান শাড়ি পরবা? না না, ধন্যবাদ। আসলে আমাদের হয়তো এখনই নিতে আসবে। কেডা? সেরিন নিজের চুল কানের পিছনে গুছিয়ে বলে, আমার হাজবেন্ডের বন্ধু। ও, আসো তাইলে, বাইরে আসো। সেরিন ফিরে এলে কায়ান উঠে দাঁড়ায়। সেরিন গিয়ে কায়ানের পাশে দাঁড়ায়। এমন সময় হঠাৎ রাস্তা থেকে একটা ছেলে দৌড়ে নেমে আসে বাড়ির দিকে। ও মকবুল কাকা, দেখো তোমার দোকানে রাখা ফোনটা বাজতেছে। ছেলেটার হাতে কায়ানের ফোন। কায়ান ফোনটা নিয়ে নেয়। জেবরান কল করেছে। হ্যালো জেবরান। ভাইয়া কোথায় আছো? এখন সেফ আছো তো? কায়ান চারিদিকে চোখ বুলায়। হ্যাঁ সেফ আছি, তুই বল। ভাইয়া ওই চাচুরিয়া বাজার হচ্ছে XXX ইউনিয়নে। চট্টগ্রাম থেকে ওখানে যেতে একটাই রাস্তা, কিন্তু ওটা রাস্তাটা পাহাড়ের মাঝে। ওই সমস্যা হচ্ছে, হঠাৎ করে পাহাড় থেকে বিরাট এক খণ্ড পাথর ভেঙে পড়েছে রাস্তায়। রাস্তা ব্লক হয়ে গেছে। আমরা তো কোনোভাবেই যেতে পারছি না, সব বন্ধ। ওখানে পুলিশকে বলেছে হিমেল ভাইয়া, ওরাই তোমাদের কোনো ভালো জায়গায় আজকে থাকার ব্যবস্থা করে দিবে। কাল পর্যন্ত রাস্তা খুলে আমরা চলে আসবো। কায়ান দীর্ঘশ্বাস ফেলে। এইসবও এখনই হওয়ার ছিল। কায়ান একবার সেরিনের দিকে তাকায়। সেরিনের মুখটা শুকিয়ে আছে, কিন্তু এখন কিছু করাও যাবে না। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ভাইয়া, একটু ম্যানেজ করো। সমস্যা নাই, আম্মা বেগমকে বলবে দোয়া করতে। জি ভাই। কায়ান কল কেটে দেয়। সেরিন তাকিয়েছিল তার দিকেই। কায়ান সেরিনের গালে হাত রাখে। আর একটা রাত কষ্ট করতে হবে সেরিন। রাস্তায় পাহাড় থেকে পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এখন কিছুই করার নেই। সেরিন কিছু বলবে তার আগেই পেছন থেকে মনিরা বেগম বলে উঠলেন, আইজ রাত আমগো বাড়িতেই থাকো বাপ। আমারও তোমার মতো একটা পোলা ছিল। পোলাটা অবশ্যই এখন আমগো খোঁজ নেয় না। তয় তোমার বউডারে দেখে আমার পরানটা জোড়াই গেল। কাইলি তোমার ভাই আসলে চইলা যাইও, আইজ আমগো বাড়িতেই থাকো। কায়ান কিছুক্ষণ ভেবে উত্তর দেয়। জি ঠিক আছে। মনিরা বেগম খুশি হয়ে গেলেন। তিনি সেরিনের দিকে এগিয়ে আসেন। আসো বউ, গোসল করে আমার একখানা শাড়ি পুরা লও। সেরিন কায়ানের দিকে তাকায়। কায়ান যেতে বলে। সেরিন চলে যায়। মকবুল মিয়া এগিয়ে এলেন কায়ানের দিকে। তুমিও এইসব আর বাইরো না, লুঙ্গি আর গেঞ্জি দেই, তোমারেও আসো। কিছুক্ষণ পর শিকদার নিবাস। বানু মির্জা এখন একটু শান্ত হলেন। পুলিশ খবর পাঠিয়েছে কায়ান এবং সেরিন সুস্থ আছে। তাছাড়া কায়ানের সাথে এখন কথাও বলা যাচ্ছে। তবে বাচ্চা দুটোকে ফিরে না পেলে তিনি পুরোপুরি শান্ত হতে পারছেন না। কাল রাত থেকে বানু মির্জা কিচ্ছু খায়নি, তাই শিমুল শাশুড়ির জন্য লাঞ্চ সাজিয়ে নিয়ে এসেছে। আম্মা বেগম আসবো? বানু মির্জা উঠে বসলেন। এসো। শিমুল খাবার এগিয়ে এলো। আম্মা বেগম, আপনার খাবার। কাল থেকে কিছু খাননি, এখনো তো খেয়ে নিন। এখন ওদের খোঁজ পাওয়া গেছে, কথা হচ্ছে ইনশাল্লাহ কাল হতে হতে ওরা চলে আসবে। বানু মির্জা হাসলেন শুধু। হ্যাঁ, আল্লাহ বাচ্চা দুটোকে আমার বুকে ফেরাই দিক, আমিন। শিমুল শাশুড়িকে খাইয়ে বেরিয়ে এলো। বাইরে মেহেরিন দাঁড়িয়েছিল। মেহেরিনকে দেখে শিমুল অবাক হলো। মেহরিন ভাবি, কি হয়েছে? মেহেরিন চমকে উঠল। কই কিছু না তো। কি করছিলে? আম্মা বেগমকে খাবার দিচ্ছিলে? জি ভাবি। ভালো, আমি শুনতে এসেছিলাম খাবেন কিনা। কথাটা বলে মেহেরিন দ্রুত স্থান ত্যাগ করলো। শিমুল তাকিয়ে রইল সেদিকে। ভারী অবাক কাণ্ড। সেরিনকে একটা সুতি শাড়ি পরিয়ে দিয়েছে মনিরা বেগম। সেরিন শাড়িটা পরে বেরিয়ে আসে। তাকে এখন গ্রামের বউ বউ লাগছে। কায়ানও একটা লুঙ্গি এবং গেঞ্জি পরেছে। সেরিন এবং কায়ানের চোখাল হতে দুজনই থমকে যায়। এ যেন আলাদা কোনো সাজ, একেবারে অন্য রকম। কায়ানের হাতে তার জামা কাপড়। পেছন থেকে মনিরা বেগম দুজনের মাঝে চলে আসে। কই যাও তুমি বেটা মানুষ হইয়া? কায়ান কিছুটা অবাক হয়। কাপড় ধুয়ে দিতে। ও মা, বেড়া সাওয়াল বউ থাকতে জামা ধোয় নাকি? বউ নে, তোর স্বামীর জামা কেচে দিবি। স্বামীকে দিয়ে এসব করাবি না, অমঙ্গল হয়। কায়ানের বেশ বিরক্ত লাগে। সে কিছু বলবেই তার আগে সেরিন বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি জানি, বাড়িতে ওনার কাপড় আমিই ধুয়ে দিই। আসলে এখানে নতুন তো। সেরিন কায়ানের থেকে শার্ট প্যান্ট নিয়ে নেয়। দিন আমিই করে দিচ্ছি। মনিরা বেগম হাসলেন গাল ভরে, যেন তিনি ট্রফি জিতলেন। ওই দিকে কুয়া আছে দেখো। সেরিন গেল সেদিকে। বিরাট এক কুয়া, গভীর অনেক। এখান থেকে পানি তুলে এই জামা কাচতে হবে। সেরিন দীর্ঘশ্বাস ফেলে, এরপর বালতি ফেলে পানিতে। তবে দড়ি ধরে টানার আগেই কেউ তার হাত ধরে বসে। সেরিন ফিরে চায়। কায়ান একেবারে তার সাথে মিশে দাঁড়িয়ে। সেরিনকে কিছু বলার আগে কায়ান দড়িটা টান দেয়, আর পানির বালতি উঠাতে লাগে। সেরিন লজ্জায় লাল হয়ে গেছে। কায়ান পানি উঠিয়ে দেয় সেরিনকে। সেরিন পানি নিয়ে কায়ানের জামা ধুয়ে দিতে লাগে। কায়ান পাশে দাঁড়িয়ে সেটাই দেখছে। সেরিনের পরনে সুতি শাড়ি, মাথার চুলে গামছা বাঁধা। এ যেন রূপকথার কোনো রাজকন্যার গ্রাম বাংলা বধূ সেজেছে। এরপর কিছু মনে হতেই ফোনে সেরিনের কিছু ছবি তুলে নেয়। সেরিনের কাপড় পরিষ্কার করা হলে সেরিন সেগুলো নিয়ে উঠে দাঁড়ায়। কায়ান এগিয়ে এসে কাপড়গুলো নিয়ে নেয়। আমাকে দাও। সেরিন কিছু বলতে না দিয়ে কায়ান সেগুলো নিয়ে মেলে দেয়। সেরিন দাঁড়িয়ে দেখে কায়ানকে। এমন সময় ভেতর থেকে মনিরা বেগম বেরিয়ে আসেন। বউ আসো, খাবার দিচ্ছি। বাপ তুমিও আসো। সেরিন কায়ান ভেতরে যায়। তখন মনিরা বেগম যেটা রান্না করছিলেন সেটা সাজিয়ে দিল কায়ান সেরিনকে। ওরা দুজন সহ মকবুল মিয়া, মনিরা বেগম আর দোকানের কর্মচারী বাচ্চাটা সবাই মিলে লাঞ্চ করলো। কায়ান ভাবতেও পারেনি অচেনা মানুষকেও মানুষ এমন জায়গা দিতে পারে। শহর হলে হয়তো এমনটা হতো না। গ্রামের মানুষ সহজ সরল হয়, তারা অন্য মানুষের দুঃখ বোঝে। সেরিন এবং কায়ানকে একটা রুম দেওয়া হয়। তাদের বাড়িটা ছিল ছোট, কিন্তু 3টা রুম ছিল। এখানের পানির কষ্ট, কুয়া থেকে পানি তুলতে হয়।
সেরিন কায়ানের রুমের পেছন দিকে যে জানালা, ওটা দিয়ে পেছনের জঙ্গল স্পষ্ট দেখা যায়। সেরিন ভেতরে গিয়ে একটু সেদিকে দেখে, এরপর দীর্ঘশ্বাস ফেলে। কোথা থেকে কোথায়, কি থেকে কি হয়ে গেল। হঠাৎ পাশে কারোর উপস্থিতির টের পেয়ে সেরিন পাশ ফিরে চায়। কায়ান দাঁড়িয়ে। সেরিন মিষ্টি হেসে বলে, ঘুমিয়ে নিন, এখানে তো কোনো ভয় নেই, সারাটা রাত আপনি ঘুমাননি কাল। কায়ান তাকিয়ে থাকে সেরিনের দিকে। সেরিনের চোখ, ঠোঁট সবকিছু তাকে বড্ড আকর্ষণ করে। কায়ানের ভেতরে এক অদ্ভুত বাসনা জাগলো, যা ছিল বেআইনি আপাতত, তাই সে কিছুই করল না। সেরিন মৃদু হাসে। সে কায়ানের সাথে বিছানায় বসে। কায়ান শুয়ে পড়ে। লোকটা ক্লান্ত হয়ে পড়তেই ঘুমিয়ে যায়। সেরিন তাকিয়ে রয় কায়ানের দিকে। কুকড়া চুলগুলো চোখের উপর এসে পড়ছে। সেরিনের ভেতর থেকে পুনরায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। কায়ানের জন্য তার মনের ভেতর যে জায়গাটা তৈরি হয়েছে, এটা কি ঠিক? সেরিন চৌকি খাটের কোনায় মাথা ঠেকায়। তার বড্ড মিশ্র অনুভূতি হচ্ছে। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে এসেছে সেরিন বুঝতে পারেনি। বিকালের দিকে দোকানের স্ত্রী মনিরা বেগম এসে দরজায় টোকা দেয়। বউ, ও বউ, ঘুম থেকে উঠলা নাকি? সেরিন শব্দ শুনে নড়ে চড়ে উঠলেও ঘুম ভাঙে না তার। কায়ান অবশ্য শব্দ শুনে উঠে পড়ে ঘুম থেকে। কায়ান বিছানায় বসে। সেরিনকে খাটের সাথে হেলান দিয়ে ঘুমাতে দেখে সে মৃদু হাসে। সেরিনকে ডিস্টার্ব না করে কায়ান দরজা খুলে দেয়। কি আন্টি? বউ কই? ওরে নিয়ে বিলে যাইতাম, ওর দেখার শখ ছিল, আমগো বিল ও ক্ষেত খামার। কায়ান ফিরে চায় পেছনে। এমন সময় তারা আর পাবে না। ঘুম তো বেঁচে থাকলে আসবে আর যাবে। কায়ান মৃদু হেসে মনিরা বেগমকে বলে, আপনি চান আমি ওকে তুলে দিচ্ছি? তুমিও চলো। ও গেলে আমিও যাব। মনিরা বেগম হাসলেন গাল ভরে। মাশাল্লাহ, মাইয়াটার কপাল কইরা বর পাইছিল। মনিরা বেগম এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়ে চলে গেলেন। মনিরা বেগমের যাওয়ার দিকে তাকিয়ে রইল কায়ান। কিছুক্ষণ পর সে সেরিনের পাশে এসে দাঁড়ায়। সেরিন, সেরিন। আলতো করে সেরিনকে ধাক্কা দিতেই সেরিন চোখ মেলে তাকায়। কি হয়েছে? কিছু না, যেতে চাও বিল ঘুরতে? সেরিন সোজা হয়ে বসে। চোখে তার ঘুম। চোখ দুটো তখনও লাল। কায়ান সেরিনের উত্তরের অপেক্ষায় আছে। সেরিন ঘুম ঘুম চোখে ফিরে তাকিয়ে বলে, কোথায় যাব? বলো। ও হ্যাঁ, বলেছিল আন্টি। ঠিক আছে, চলুন। সেরিন উঠে দাঁড়ায়। সুতি শাড়ি হলেও সেরিনের সামলাতে বেশ কষ্ট হচ্ছে। কখনো কোমর থেকে পিঠ দেখা যাচ্ছে, আবার কখনো আঁচলটা একটু সরে যাচ্ছে। তবে সেরিন সম্পূর্ণ চেষ্টা করছে সামলাতে। সেরিনের খেয়ালই নেই যে সে ব্যতীত কায়ানো ঘরে উপস্থিত। সেরিন পিঠ থেকে নেমে যাওয়া আঁচলটা ঠিক করতে থাকে। ওদিকে কায়ান সে দৃশ্য দেখে থ মেরে দাঁড়িয়ে আছে। চোখ দুটো চাইলেও সরাতে পারছে না সে। কিছুক্ষণ পর সেরিন আঁচল ঠিক করে ফিরে তাকায়। কায়ানকে দেখে সেরিন থতমত খেয়ে যায়। কায়ান ঘোর লাগা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সেরিন কিছু বলবে তার আগেই কায়ান বেরিয়ে যায় রুম থেকে। সেরিন বুঝতে পেরে কিছুটা লজ্জা পায়। বিকাল বেলায় বসন্তের বিল যেন এক অপূর্ব সৌন্দর্যের আসর বসায়। চারদিকে সবুজ ঘাস আর নতুন পাতার গন্ধে বাতাস ভরে থাকে। মৃদু হাওয়ায় বিলের পানি আলতো ঢেউ তুলে রোদের আলোকে ঝিলমিল করে তোলে। দূরে সাদা বক আর নানান পাখি জলের ধারে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে ডানা মেলে আকাশে উড়ে যায়। বিলের চারপাশে কচি গাছপালা বসন্তের রঙে সেজে ওঠে। কোথাও কচি সবুজ, কোথাও আবার ফুলের রঙিন ছোঁয়া। বিকেলের নরম সোনালি রোদ পানির উপর পড়ে পুরো পরিবেশকে স্বপ্নের মতো সুন্দর করে তোলে। মৃদু বাতাসে গাছের পাতা দুলে উঠে, আর সেই দোলার সাথে যেন প্রকৃতি নিজের সুরে গান গায়। এমন বিকেলে বসন্তের বিল শান্ত, স্নিগ্ধ আর মায়াময় এক দৃশ্য হয়ে মানুষের মনকে অজান্তেই ভালো করে দেয়। কায়ান এখানে এসে অবাক হয় চারিদিকে দেখে। এখানে মনিরা বেগমের সাথে তার আরো কিছু আশেপাশের প্রতিবেশী আছে। জঙ্গল পেরিয়ে এত সুন্দর ধানি জমি তা না দেখলে বিশ্বাস করা যায় না। বিলে এসেই অনেকে খোটা শাক তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সেরিন চারিদিকের অপূর্ব সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে পুরোটা। প্রকৃতি এমন এক জায়গা যাকে মানুষ একটু দিলেই হাজার গুণ ফিরিয়ে দেয়, অথচ মানুষদের প্রকৃতি ধ্বংস করতে ব্যস্ত আজকাল। সেরিন এদিক ওদিক ঘুরছে। কায়ান সেটা দেখছে মুগ্ধ নয়নে। চোখের দেখায় তার তৃষ্ণা মেটে না। সে জানে এভাবে দেখে তার ভেতরে তৃষ্ণাটা বড্ড বেড়ে যায়, কিন্তু তাও এই মুহূর্তে কিছুই করার নেই। এভাবেই তৃষ্ণা মেটাতে হবে তাকে।
সেরিন একটা ছাগলের বাচ্চার সাথে খেলছে। কায়ান ফোন বের করে বেশ কিছু ছবি তুলে নেয়। এখানে তেমন নেটওয়ার্ক নেই, তবে বিলের মাঝে একটু আধটু নেটওয়ার্ক পায় কায়ান। এতেই ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে। মেহেরিন কল করেছে 100 বারের বেশি। কায়ান বিরক্ত হয়। জাস্ট ওয়েট মেহেরিন, চট্টগ্রাম ফিরে তোমাকে তোমার আসল জায়গা দেখাবো আমি। কায়ান এসব বিড়বিড় করছিলই এমন সময় সেরিন দৌড়ে আসে কায়ানের কাছে। দেখুন কত কিউট কিউট সব ঘাসফুল। সেরিন হাতে করে বেশ কিছু ঘাসফুল তুলে নিয়ে এসেছে। কায়ান তা দেখে মিষ্টি হাসে। সেখান থেকে একটা তুলে সেরিনের কানে পরিয়ে দেয়। সেরিন মিষ্টি হাসে। ছবি তুলে দিন। কায়ান ফোন বের করে। সেরিন পোজ দেয়। কায়ান মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেটা। মনে মনে ভাবে, ভাবতে অবাক লাগছে, সৃষ্টিকর্তা আমার জন্য এত সুন্দর একটা মুহূর্ত তৈরি করে রেখেছে, যেখানে এত সুন্দর প্রকৃতির সাথে আমার পাশে আছে আমার জীবনের একমাত্র সুখ সেরিন। তাও এমন একটা গ্রামে যেখানে সবাই তাকে আমার স্ত্রী বলে সম্বোধন করছে। ইচ্ছে করছে কোনো অলৌকিক ক্ষমতার সাথে এই সময়টাকে থামিয়ে দেই, আর ওকে এইভাবে আমার বউ বানিয়ে রাখি বাকিটা জীবন, হোক সেটা কষ্টের। বিকালে বেশ সুন্দর সময় কাটায় ওরা। আবার যখন মকবুল মিয়ার বাড়িতে ফিরে আসে ওরা, তখন সন্ধ্যা প্রায়। এই গ্রামে অনেক গাছপালা, তবে মকবুল মিয়ার বাড়ির উঠানের মাঝে কিছুটা অংশ ফাঁকা। উঠানে বসলে বেশ পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখা যায়। মনিরা বেগম রাতের খাবার রান্না করছেন। সেরিন তাকে সাহায্য করছে। মকবুল মিয়া এবং কায়ান উঠানে বসে কথা বলছে। এই গ্রামে তেমন কারেন্টের ব্যবস্থা নেই, আছে যা তাও দোকানে দোকানে। লোডশেডিং হয় ভীষণ, তাই তো মকবুল মিয়া ফোন চার্জ দেওয়ার দোকান দিয়েছে। ওখানে ওনার একটা সোলার ব্যাটারি আছে। এখনো লোডশেডিং হয়েছে। হারিকেনের আলোয় ওরা কাজ করছে। উঠান থেকে রান্নাঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেরিন পিড়িতে বসে কাজ করছে। মকবুল মিয়া অনেক কথা বললেও কায়ানের দৃশ্য সেরিনের দিকে স্থির। সে ওই রমন্সে আর হুঁহাতে জবাবা দিচ্ছে। মকবুল মিয়া হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসলেন। আচ্ছা বাপ, তোমাকে বিয়ে কয়দিনের? কায়ান প্রশ্নটা শুনে ফিরে চায় মকবুল মিয়ার দিকে। মকবুল মিয়া মিষ্টি হেসে তারই দিকে তাকিয়ে আছে। কায়ান দীর্ঘশ্বাস ফেলে। এই 2 মাস। ও 2 মাস? তা বাপ, ছেলে মাইয়া নিবা না? কায়ান অবাক হয় কথাটা শুনে। বলল তো মাত্র 2 মাস, তাও বাচ্চার প্রসঙ্গ। গ্রামের মানুষ তো। কায়ানকে চুপ দেখে মকবুল মিয়া ফের বলা শুরু করলেন। তোমারে দেখলে বোঝা যায় তোমার বয়স হয়েছে। বৌমা বাচ্চা, এটাও বোঝা যায়। যদিও তুমি খুবই সুন্দর পোলা, চোখ শোনানো যায় না, কিন্তু বেটে মানুষের মন বলেও যায় না। তোমার চাচি মনিরে হেও বিয়ে করছিলাম 14 বছর বয়সে। হের 14, আমার সেই 25। ভারী জ্বালাতো, তাই আমি হেরে ভালোবাসতাম। ফের আমারে আমার বন্ধু কইল মুনিরা বয়সে ছোট, এখন না আটকাইলে পরে পাখি ফুরুত। পরে আমাকে প্রথম বাচ্চা হইল মুনিরার 1ম বছর বয়সে। মাইয়া মানুষ, আর যাই হোক সন্তানে মায়া ছাড়তে পারে না, হাজার হোক নারী চেহার ধন। তাই কইছিলাম যে বৌমার রূপ আছে, পারলে একটা বাচ্চা নিয়ে নিও, বাইদা ফেলবা এইভাবে। কায়ান অবাক, তবে বুদ্ধিগুলো শুনে মনের ভেতরে থাকা শয়তানটা নাড়া দিয়ে ওঠে। যদিও এসব অনৈতিক, কিন্তু প্রসঙ্গ যখন সেরিন, তখন পৃথিবীর সকল ভুলকে সঠিক বানিয়ে দেবে কায়ান। এরপর বেশ কিছু কথাবার্তা চলল তাদের মাঝে। কিছুক্ষণ পর মনিরা বেগম সবাইকে রাতের খাবার দিলেন। সময় তখন রাত 9টা। গ্রামের বাড়িটা নিস্তব্ধ তখন। আশেপাশে গুটি কয়েক পাখি, প্যাঁচা আর চিচি পোকার শব্দ বাদে আছে শুধু নিঃশ্বাসের শব্দ। বিপত্তি ঘটল তখন যখন ওদের এক রুমে দেওয়া হলো। দুপুরে তো কোনো মতে শুয়েছে, কিন্তু রাতে তো ঠিকঠাক শুতে হবে। রুমে একটাই কম্বল দেওয়া। গ্রামে শীত যেতেও যায়নি। রাতে বেশ ঠান্ডা পড়ে। সেরিন ভাবছে কি করবে। এমন সময় কায়ান ভেতরে প্রবেশ করে। কায়ানকে দেখে সেরিন ফিরে চায়। সেরিনকে চিন্তিত দেখে কায়ান বলে, কি হয়েছে? মানে ঘুমাবো কি করে? এটা কেমন প্রশ্ন? অবশ্যই চোখ বন্ধ করে। সেরিন বিরক্ত হলো। একটাই খাট, কম্বলও একটা। কায়ান মৃদু হাসে। মনে মনে মকবুল মিয়াকে ধন্যবাদ দিচ্ছে কয়েকশো। আরে চিন্তা নেই, শুয়ে পড়ো। সেরিন ইতস্তত বোধ করছে। কায়ান তা দেখে বলে, তুমি তাহলে ঘুমাও, আমি নিচে শুই। না, কাল সারাটা রাত আপনি ঘুমাননি। তাহলে কি করব? সেরিন উপায় না পেয়ে এক কোনায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। কায়ান তা দেখে কিছু বলে না। সেও অন্য পাশে শুয়ে পড়ে। গ্রামের রাতটা একটু দ্রুতই শুরু হয়। সবে বাজে মাত্র 11টা। তাই যেন চারিদিকে নিস্তব্ধতা ঘিরে গিয়েছে।
প্রতিটা ঘরে মানুষ ঘুমিয়ে ভূত। সেরিনা অবশ্য ঘুমিয়ে গেছে বোঝা যাচ্ছে। কায়ান ফোন ধরে সময় দেখছে বারবার। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই সাথে বাতাসে বৃষ্টির ঘ্রাণ। হয়তোবা বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই। কায়ান বিছানা ছেড়ে উঠে বসে। আজকের একটা দিন তার জন্য একটা বছরের সমান ছিল। কায়ান চায় না এই সময়টা শেষ হোক। হুট করে কায়ানের ফোনে সিগন্যাল আসে, তার সাথে বেশ কিছু মিসড কল। জেবরান সব থেকে বেশি কল করেছে। কায়ান খাটের পাশ থেকে সিগারেটের প্যাকেটখানা উঠিয়ে বাহিরে আসে। সত্যি বাহিরে ঝড়ো হাওয়া বইছে, যেন একটু পরেই বৃষ্টি হবে। কায়ান একটা সিগারেট জ্বালে, এরপর জেবরানকে কল ব্যাক করে।